আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি। দর্শক, ভিডিও শুরু হওয়ার সাথে সাথেই দেখতে পেয়েছেন যে আমাদের ডুবন্ত ফিটের যে ট্রে, এই 4টা খুঁটির ভিতরে আমাদের একটি ডুবন্ত ফিট দেওয়া ট্রে বাঁধা আছে। এই ট্রের ভিতরে কিন্তু ডুবন্ত ফিট দেওয়া হয়েছিল, খাবার হয়তো শেষ পর্যায়ে, তারপর প্রচুর মাছ এটার উপরে আছে। আমি এইখানে এসে ভিডিও অন করে দাঁড়ানোর সাথে সাথেই মাছ আসলে ঝাপাঝাপি এবং লাফালাফি শুরু করে দিয়েছিল। তো কিছুটা হয়তো ভিডিওতে আসছে। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, এই পুকুরটাতে গত 2-3 দিন আগে আমরা কয়েকদিন আগে, ভিডিওটা আসলে কবে আপলোড হবে তার তো আর নিশ্চয়তা দিতে পারতেছি না। তো গত কয়েকদিন আগে আমরা দেখেছেন এই পুকুরটাতে প্রোবায়োটিক করেছি, প্রোবায়োটিক এবং চিটাগুড়ের একটা ডোজ করেছি। তো করার পরে এত পরিমাণে প্রাকৃতিক খাদ্য হয়েছে আলহামদুলিল্লাহ, পানির কালারটাও খুব সুন্দর হয়ে আসছে এবং পানির উপরে একটা প্রাকৃতিক খাদ্যের স্তর বাতাসের মাধ্যমে, ধরেন বাতাস হচ্ছে তো ঢেউয়ে এই পাশে এই কর্নারটাতে এসে জমা হয়েছে এবং মাছ এই পাশে কিন্তু সমানে, কাতলা মাছগুলো বিশেষ করে, একটু কি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা যে কাতলা মাছগুলো এক জায়গাতে 10টা-12টা করে টানতেছে আর খাচ্ছে, ছোট মাছগুলাতেও খাচ্ছে সাথে। তো দর্শক, আমাকে কয়েকজন চাষি ভাই আসলে ফোন করে বলেছেন যে তারা খাবার খাওয়ায় ঠিক মতো, তারা সব কিছুই করে ঠিকঠাক মতো, মাছটা ছাড়ে ভুল আমি যতটুকু দেখেছি, কিন্তু তারা সফল হইতে পারতেছে না। আবার অনেক চাষি ভাই আছে সব কিছু ঠিকঠাক করার পরও তারা সফল না, তারা উৎপাদনের যে ব্যয় তার সাথে বাজারের যে মূল্য সেইটা আসলে কখনোই অ্যাডজাস্ট করতে পারতেছে না, তারা প্রফিট করতে পারতেছেন না। তো আজকের ভিডিওতে আমি সেই সকল চাষি ভাইদের জন্য এবং নতুন যারা মাছ চাষে আসতে চাচ্ছেন তাদের জন্য কিছু মেসেজ দিয়ে আজকের ভিডিওটা করতেছি। একজন মাছ চাষি আসলে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে মাছ চাষ করলে সফলতা পাবেন, এই বিষয়ের উপরে আজকে আমাদের এই ভিডিওটা করতেছি। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, সর্বপ্রথম মাছ চাষে সফল হওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে খুব সুন্দর একটা পুকুর। পুকুরটাই যদি আসলে সুন্দর না হয়, মাছ পোনা যত যাই আসলে সুন্দর থাকুক, কোনো কিছুই কিন্তু আসলে ওইভাবে ভালো হবে না। তো সবার আগে সুন্দর একটি পুকুর নির্বাচন করুন। যদি কার্প জাতীয় মাছ চাষ করুন, আমার পরামর্শ হচ্ছে আপনার পুকুরটাতে যদি 8 ফিট থেকে 10 ফিট 12 ফিট পানি হয়, তাহলে কার্প জাতীয় মাছের উৎপাদনটা আপনারা কম পানির অপেক্ষায় ভালো পাবেন। দর্শক, আমার সামনে যে পুকুরটা আপনারা দেখতেছেন এটা 2 একর প্লাস আছে। ধরুন এই পুকুরটাতে আমাদের 10 ফিট পানি আছে বর্তমানে, কিন্তু বর্ষার মৌসুমে কিন্তু আমাদের এই পুকুরে পানি হয়ে যায় প্রায় 14-15 ফিট, 14 ফিট, 13 ফিট, এরকম 12 ফিট এরকম হয়ে যায়। এখনও 3 ফিট নিচে আছে পানিটা, কারণ এখন তো খরার মৌসুম, অনেক নিচে চলে গিয়েছে পানি। তো দর্শক, এই পুকুরটায় যদি আমি কার্প জাতীয় মাছ চাষ করি আর পাশাপাশি যদি আমি 4 একর 5 ফিট বা 6 ফিট পানির একটা পুকুরে যদি কার্প জাতীয় মাছ চাষ করি, এই একই কিন্তু আসলে আমি উৎপাদন পাবো, উৎপাদন কখনোই বাড়বে না। দর্শক, এই 14 ফিট 12 ফিট পানিতে মাছের যে উৎপাদন হবে, পক্ষান্তরে কিন্তু আমার 5 ফিট পানির পুকুরে কিন্তু ওই পরিমাণ কার্প জাতীয় মাছ কখনোই উৎপাদন হবে না। সুতরাং 4 ফিট জায়গায় চাষ না করে গভীরতাটা ভালো থাকার কারণে আমি কিন্তু 4 একর জায়গায় যে মাছ পাইতাম সেই মাছটা কিন্তু আমি 2 একর জায়গায় পাচ্ছি, আমার একটু ওয়াটার ক্যাপাসিটি বেশি থাকার কারণে। তো দর্শক, ভালো পুকুর নির্বাচন করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে পুকুরের পাড়ে যেন গাছপালা, লতা পাতা, দূষিত পাতা, ফুল ফল পড়ে, এই টাইপের গাছগুলো যদি একটু আসলে এড়িয়ে যাওয়া যায়, তাহলে আমার যেটা ধারণা যে সেটা খুবই ভালো হবে। কারণ দর্শক, প্রচণ্ড রকমের পাতা, ফুল ফল এইগুলা পড়লে পুকুরে একটু জৈব পদার্থের পরিমাণ অত্যাধিক রকমের বেশি হয়ে যায় এবং জৈব পদার্থের পরিমাণ যদি খুব বেশি পরিমাণে হয়ে যায়, তাহলে যে সমস্যাটা হয় যে পুকুরে কিন্তু অ্যামোনিয়া গ্যাস, ফাইটোপ্লাঙ্কটন ব্লুম এবং নানান ধরনের আসলে অ্যামোনিয়া গ্যাস হয়, পুকুরের তলাটা পচে যায়, মাটিটা কালো হয়ে যায়। অনেক সময় ওষুধপত্র, প্রোবায়োটিক, জিওলাইট ব্যবহার, নুন চুন ব্যবহার করেও আসলে আর কন্ট্রোল করা যায় না। এই জন্য সুন্দর একটা পুকুর আপনি নির্বাচন করবেন। পরবর্তীতে সফলতা পাওয়ার জন্য আপনাকে যেটা নির্বাচন করতে হবে যে
খুব সুন্দর মানসম্মত গুণগত মানসম্পন্ন 100% ভালো পোনা আপনাকে নির্বাচন করতে হবে। দর্শক, আমি আমার চাষ ব্যবস্থাপনা এবং ইউটিউব চ্যানেলটা বিশেষ করে আমি খোলার পরে একটা জিনিস দেখেছি যে মাছ চাষে ব্যর্থ মানুষের সংখ্যা বেশি হওয়ার কারণ হচ্ছে দর্শক ভালো পোনা সিলেকশন না করার কারণে। প্রথমত যেটা হয় যে অনলাইনে বিজ্ঞাপন দেখে এই রুই সেই রুই, এই কাতলা সেই কাতলা, হ্যাঁ এই 3 সেই 4 এইরকম দেখে ঠেকে নানান ধরনের পোনা তারা উচ্চ মূল্য দিয়ে বাজার থেকে ক্রয় করে। বিএফআরআই অর্থাৎ বাংলাদেশের যে মৎস্য গবেষণা ইনস্টিটিউট আছে, তারা যেই জাতটাকে উদ্ভাবন করে সেইটা অবশ্যই ভালো জাতি থাকে, কিন্তু নিকৃষ্ট মানে নেককারজনক যারা হ্যাসারি মালিক থাকে, এই ভদ্রলোকটা যে কাজটা করেন যে এই মাছগুলাকে ক্রস ব্রিডিং করে নষ্ট করেন, ইনব্রিডিং যুক্ত করে ফেলে, ভাই বোনের সাথে বাচ্চা করে ফেলে। পাশাপাশি এর আরেকটা যেটা সমস্যা করে যে অনেক অল্প বয়সে মাছগুলাকে খাদ্য খানার অভাবে রেখে রেখে অল্প বয়সে ম্যাচুরিটি নিয়ে আসে এবং ছোট ছোট মাছের ডিম নিয়ে বাচ্চা করে। ফলে দেখা যায় সেই মাছের পেটে যে বাচ্চাগুলো হয় সেই বাচ্চাগুলোর গ্রোথ কিন্তু আর ওই রকমভাবে ভালো হয় না। এইখানে কিন্তু একটা বিষয় আছে দর্শক, এই রকম সমস্যা ফেস করতে করতে কিন্তু একটা সময় আমরা নদীর মাছ থেকে পোনা করা শুরু করি। আমি মাছ চাষ যখন করি কয়েক বছর আমি কিন্তু হ্যাসারি পোনা যশোর থেকে এনে করেছি। আমার যশোর আমার কাছাকাছি, মোটামুটি ভালো হয়েছে, আমার কখনো ওইভাবে লস হয় নাই মাছ চাষে। তো তারপর যেটা হয়েছে দর্শক, আমি একদিন এক লোক আমাকে বলতেছে যে আমার কাছে কিছু নদীর পোনা আছে, বিক্রি করতে পারতেছি না বা পোনাগুলা তোমারে দিতে চাই। তো আমি তার কাছ থেকে মোটামুটি উচ্চ মূল্য দিয়েই পোনাগুলো কিনলাম, কারণ আমি নদীর মাছ, আমি জানি যে নদীর মাছ ভালো, কিন্তু পুকুরে কতটা হ্যাচারির মাছের তুলনায় ভালো সেইটা আমি কখনো আর ধারণা করিনি। তো আমার একটা পুকুর আছে, 70-80% জায়গা হবে, পানি হয় মাত্র 4 ফিটের মতো, আর কম পানিতে তো কাতলা মাছ ভালো হয় না, সেটা আমরা আগে থেকেও জানি। তো ওই 70-80% জায়গায় আমি সব সময় 100 পিস কাতলা মাছ ছাড়তাম, কিন্তু কখনো ওই রকম ভালো কাতলা মাছ হইতো না। ধরেন 8 মাসের কালচার করতাম, তো 8 মাসের কালচারে দেখা যাইতো যে 1.5 কেজি 2 কেজি 2.5 কেজি এর উপরে আর কখনোই হইতো না, তারপরও ছাড়তামও বড় বড় সাইজ। তো ওনার কাছ থেকে আমি করলাম কি যে 150 পিস কাতলা মাছ নিয়ে আসলাম, 20টাতে 30টাতে কেজি এই সাইজের কাতলা মাছ। তো এনে ওই পুকুরে ছেড়ে দিলাম 150 পিস, হ্যাঁ পরিমাণে অনেক বেশি ছাড়লাম, 150 পিসের মতো কাতলা মাছ ছাড়লাম। তো 8 মাস পরে আমি যখন, মানে 8 মাসের কালচার সম্পন্ন করার পর আমি যখন জাল টেনেছিলাম, ওইটার ভিতরে আমার গুলশা ট্যাংরা এবং শিং ছিল, মাগুর ছিল, গুলশা ট্যাংরার মিশ্র চাষ ছিল। তো আমি যখন ওই জাল টেনেছিলাম, আমি জাল টেনে যে মাছ দেখে অবাক হয়েছিলাম, মানে আমি আসলে বিশ্বাসই করতে পারছিলাম না যে এই মাছগুলাই সেই মাছ এবং এই মাছগুলার এই গ্রোথ হয়েছে। হ্যাঁ, মাছগুলো দেখতে যেমন সুন্দর ছিল এবং মাছগুলার যে গ্রোথ হয়েছিল, মাছগুলার যে চেহারা হয়েছিল, যে সেম সাইজের কাতলা মাছ যখন বাজারে আমি দেখেছি যে বিক্রি করতেছেন অন্যান্য চাষি ভাইরা, তার থেকেও কেজিতে 50 টাকা 100 টাকা কেজিতে বেশি ছিল। এত সুন্দর ফ্যান্সি টাইপের মাছগুলো ছিল। ওই মাছগুলোর ছবি আমার কাছে থাকলে আমি এখন চ্যানেলে আপলোড দিতাম, আপনারা দেখতে পারতেন। এবং দর্শক, ওর ভিতরে কিছু রুই মাছ ছিল। তো আমি সেই পুকুরটাতে 500 গ্রাম 600 গ্রাম সাইজের রুই মাছ ছেড়েছিলাম এবং সেই রুই মাছগুলো আমার যেই সাইজ হয়েছিল ঠিক পাশাপাশি ওর সাথে আমি 250 পিসের মতো রুই মাছ ছেড়েছিলাম 50টাতে কেজি। এই হাফ কেজি রুই মাছ আমার যে সাইজ হয়েছে, আমার ওই 50টা কেজির মাছটা ঠিক সেই সাইজটাই হয়েছে, একবার সেম সাইজ হয়েছে। এখন আমি নিজেই আসলে অবাক হয়ে গিয়েছিলাম যে এটা কিভাবে সম্ভব হইতে পারে। তারপর থেকে আমি আর কোনো দিন কোনো হ্যাচারি পোনা ছাড়ি নাই। তারপর থেকে যত এক্সপেন্সিভ হোক আমি নদীর পোনা করি। পরবর্তীতে আমি পদ্মা থেকে নদীর পোনা ধরাই, 3-4টা পুকুরে রেনু ফেলি, সেইখান থেকে ফেলে ফেলে আমি মাথার মাছগুলাকে 8টা 10টায় কেজি করি, 8টা 10টা 15টা 20টায় কেজি করে। আবার আমার 1 একর 1.5 একর 2টা পুকুর আছে, সেই পুকুরগুলাতে 4 মাস 5 মাস 6 মাসের মতো পালি, নার্সিং করি। দেখা যায় তারপরে হাফ কেজি 600 গ্রাম 700 গ্রাম হয়। আর আমার এই যে একটা পুকুর দেখতে পাচ্ছেন,
এই পাশে একটা পুকুর দেখতে পাচ্ছেন, আর ওই সাইডে আমার আরও 3-4টা পুকুর আছে, সেইগুলাতে আমি এই বড় মাছগুলা চাষ করি। এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে এই ভালো পোনাগুলা পাওয়ার পরেই কিন্তু আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার চাষ ব্যবস্থাপনা অন্যরকম একটা আসলে সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, ভালো পোনা মানে আসলে একজন চাষির জন্য সফলতার কারণ, ব্যর্থতারও কারণ। তো চেষ্টা করবেন যত এক্সপেন্সিভ হোক, যাদের আসলে নদীর পোনা সংগ্রহ করার মতো ক্যাপাবিলিটি আছে আপনার নিজ নিজ এলাকায়, হালদা, পদ্মা, মেঘনা, যমুনা বলতে আসলে কোনো কথা নাই, সব নদীর পোনা এক। যারা বলে হালদার পোনা বেশি ভালো, এইটা আসলে একটা ধারণা, কারণ নদীর পোনা সবই এক। কারণ আপনি খেয়াল করলে দেখবেন আপনার নদীতেও 20 কেজি, 22 কেজি, 30 কেজি সাইজের কাতলা মাছ আছে, হালদাতেও আছে। হালদাতেও 4 কেজি মাছের ডিম ছাড়ে, পদ্মায়ও 4 কেজি মাছের ডিম ছাড়ে। এইগুলার আসলে কোনো ওইরকমভাবে নিশ্চয়তা নাই। এটা আপনার বিষয় হচ্ছে যে যেই নদী থেকে আপনি পারেন, নদী থেকে রেণুটা সংগ্রহ করতে পারলেই হচ্ছে। ধানি পোনা টাইপের যে মাছটা আমরা সংগ্রহ করি, বিশেষ করে জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিকে, এই বছর তো অনেক তাপদাহ এবং খরা, এই বছর আসলে পোনাটা একটু দেরিতে আসতেছে। অলরেডি পোনা আসছে নদীতে, কিন্তু 100%ই শুধু কাতলা মাছ পাওয়া যাচ্ছে বেশি, এই জন্য এখনও আমরা রেণু আনি নাই। তবে বৃষ্টি আসলে রুই মাছ, কাতলা মাছ সবাই যখন একসাথে ডিম ছাড়বে, তখন আমরা মিশ্রভাবে পোনাগুলোকে আনবো। এই জন্য আমরা পুকুর প্রস্তুত করে রেখেছি ইনশাল্লাহ। তো দর্শক, ভালো পোনা সিলেকশন করলেন, যারা ক্যাটফিশ টাইপের মাছ চাষ করবেন, আপনারা চেষ্টা করবেন যেন ভালো হ্যাচারি থেকে মাছগুলোকে নেন। বিশেষ করে ভাই বোনের সাথে বাচ্চা করা মাছগুলো যে সমস্যাটা হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এবং এফসিআর, খাবারের যে এফসিআর, এটা ঠিক থাকে না। হ্যাঁ, অনেক বেশি খাবার লাগে 1 কেজি মাছ উৎপাদন করতে গেলে, সেক্ষেত্রে 2 কেজি খাবারে 1 কেজি মাছের রেশিওটার মেনটেন করা যায় না। আর যে কোনো পরিস্থিতিতে যদি আসলে মাছটাকে স্টেবল ক্ষমতা বাড়ানো যায়, এরকম রোগ প্রতিরোধ ক্ষমতা সহনশীল মাছ যদি আসলে পুকুরে ছাড়া যায়, তাহলে একজন চাষি ভাইয়ের জন্য এটা অনেক ভালো আমি মনে করি। তো দর্শক, পুকুরে যখন আপনি মাছ ছাড়বেন, চেষ্টা করবেন খুব ভালো করে পুকুরটাকে প্রস্তুত করার জন্য। অনেক চাষি ভাইরা আছেন পুকুর কেটে কিছু সার দেয়, কিছু নুন চুন দেয়, কিছু লবণ দেয়, সারটা দিয়ে একটু মানে টকটকা নীল কালার হইলে আসলে মাছ ছাইড়া দেয়। একদম ঠিক আইডিয়া না। নট অনলি ফাইটোপ্লাঙ্কটনই মাছের প্রধান খাদ্য নয়, আপনাকে পুকুরে জিওপ্লাঙ্কটন উৎপাদন করতে হবে, পাশাপাশি জিওপ্লাঙ্কটনের খাদ্য হিসেবে ফাইটোপ্লাঙ্কটনও পুকুরে রাখতে হবে, এবং আপনাকে মাছের বসবাসের জন্য উপযুক্ত একটা পরিবেশ নিশ্চিত করতে হবে। শুধুমাত্র লর্ড অফ ইউরিয়া সার দিয়ে যে আপনি পুকুরের পানি শুধু নীল করে রাখবেন, এইটা কোনো ভালো পুকুর প্রস্তুতি নয়। তো দর্শক, পুকুরটাকে সুন্দর করে প্রস্তুত করলে যে কী সুবিধা, সেটা আসলে যারা ভালো চাষি তারাই কেবল বলতে পারবেন। একটা পুকুর থেকে আমরা যখন অনেক চাপের ভিতরে মাছ থাকে, গত 2-3 দিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছি, কয়েকদিন আগে, আপনারা দেখেন যে আমি 1 একর জায়গাতে 4000 রুই মাছ ছাড়াচ্ছি। হ্যাঁ, তো এক একর জায়গাতে আমরা 4-5 হাজার করে রুই মাছ, কাতলা মাছ এরকমভাবে ছাড়ি। তো এইরকম 4-5 হাজার করে রুই কাতলা মাছ ছাড়ার পরও এত চাপের ভিতরে কিন্তু মাছের মোটামুটি 1/2 কেজির মতো একটা সাইজ আমাদের হয়ে যায়, কারণ আমাদের পানির গভীরতা বেশি। তো ওইখানে কিন্তু মাছটা অনেক চাপে থাকে। ওইখান থেকে চাপ থেকে এসে যখন এইরকম একটা পুকুরে সুন্দর পরিবেশ, প্রচুর প্রাকৃতিক খাদ্য পায়, তখন কিন্তু খুব দ্রুতই মাছটা একটা গ্রোথ চলে আসে, এবং এমন পরিমাণে একটা গ্রোথ আসে প্রথমে ভালো প্রাকৃতিক খাদ্য পেলে এবং পুকুরে পরিবেশ ঠিকঠাক পেলে, যেইটা আসলে মনে হয় যে রাবারের মতো টেনে টেনে মাছকে বড় করা হয়েছে, এরকম হয়। দর্শক, এরপরে যেটাতে আসেন যে মাছের পোনা, মাছের পুকুর প্রস্তুত, ভালো পুকুর নির্বাচন, এরপর আসেন মাছের খাদ্য। দর্শক, মাছের যদি ঠিকঠাক মতো খাদ্য না দেওয়া যায়, আমাদের এলাকার মুরব্বীর একটা কথা বলেন যে কিপটা মানুষ মাছ চাষ করতে পারে না। কথা সত্য। কৃপণ মানুষ চিন্তা করে যে আমি প্রতিদিন অল্প অল্প খাবার দেব, আমার যা মাছ হয় হবে, কিন্তু নীরবে নির্ভীতে তার চাষ ব্যবস্থাপনাটা ভালো হয় না। সেটা সে বোঝেও না, জানেও না। কৃপণতার কারণে সে জানলেও সে এটা তার মুখেও আনে না, মনেও আনে না, প্রকাশও করে না। হ্যাঁ, তো ভাই, মাছ চাষ প্রাণী সম্পদ নিয়ে কাজ করতে গেলে যখন যেই জিনিসটা লাগবে সেটা দিতে হবে, এবং এটা দেওয়ার নিশ্চয়তা যদি আপনার থাকে, আমি মনে করি তাহলে আপনার মাছ চাষ করা উচিত, নয়তো করা উচিত না। কারণ এই প্রাণীগুলোকে আপনি এই পুকুরে ছেড়ে দিচ্ছেন, ঠিকঠাক মতো খাবার দিচ্ছেন না, কষ্ট দিচ্ছেন, এটা ঠিক না। তো দর্শক, খুব গুণগত মানসম্পন্ন ভালো খাবার যদি দেওয়া যায়, তাহলে কিন্তু খাবারের এফসিআর ঠিক থাকে। দেখেন, অনেক চাষি ভাইরাই আছেন
যে কৃপণতা করেন, বাজারে গিয়ে সস্তা খাবার খোঁজেন, হ্যাঁ 50 টাকা 55 টাকা 60 টাকার ভিতরে খাবার খোঁজেন, ভাই এইখানে আপনার একটা জিনিস বুঝতে হবে, প্রচুর পরিমাণে খাবার খাওয়াইলেও কোনো লাভ নাই যদি খাবারের ভিতরে ভালো উপাদান না থাকে। আপনি যদি 50 টাকা কেজি খাবার কিনেন এবং 3 কেজি খাবারে যদি 1 কেজি মাছ হয়, তার থেকে যদি আপনার 75 টাকা কেজির খাবার আপনি খাওয়ান এবং সেইখানে যদি 2 কেজি খাবারে 1 কেজি মাছ হয়, ভালো কোনটা বলেন তো? ভালো হচ্ছে দামি খাবারটা। কারণ হচ্ছে যে কম খাবারে যদি বেশি মাছ উৎপাদন করা যায় তাহলে কিন্তু পানি নষ্ট হবে কম, পুকুরের পরিবেশটা ভালো থাকবে, মাছের যে দেহনিঃসৃত পদার্থ এবং মাছের যে পয়ঃনিষ্কাশন এইগুলা কম হবে, মাছের পায়খানা কম হবে, পুকুরের পরিবেশ ভালো থাকবে। আপনার ওষুধপত্র ব্যবহার করতে হবে কম। এই জন্য দামি খাবার, ভালো মানসম্মত খাবারের দাম একটু বেশি হলেও উৎপাদন শেষে আপনার বাজার মূল্যের সাথে সামঞ্জস্যতা রেখে একটু ভালো খাবারটাকেই ব্যবহার করার চেষ্টা করুন। দর্শক, এই যে মাছের ভালো পোনা এবং ভালো খাবার, এই দুইটা জিনিসের সাথে যদি আমি একটু কম্পেয়ার করি, যে পোনাটা যদি আমি নিম্নমানের সারি খুব ভালো খাবার দেই, ভালো একটা রেজাল্ট আসে না, আমি দেখেছি, প্রফিট করা খুব কষ্ট হয়ে যায়। কিন্তু দর্শক, পোনাটা যদি খুব ভালো মানের হয় এবং খাবারটা যদি খুব ভালোর একটু নিচে হয়, মোটামুটি হয়, তাহলে কিন্তু মোটামুটি একটা রেজাল্ট আসে, একটু প্রফিট হয়, কম বেশি প্রফিট কিন্তু হয়। কিন্তু দর্শক, পোনা ভালো না হইলে কখনোই প্রফিট করা সম্ভব না। এই জন্য ভালো পুকুর, ভালো খাদ্য, ভালো পোনা, এই তিনটা জিনিসই যদি ঠিকঠাক থাকে তাহলে ইনশাআল্লাহ মাছ চাষি কখনো আসলে স্লিপ করবে না, মাছ চাষির অবশ্যই ভালো করবে। দর্শক, এখানে একটা বিষয় আছে যে মাসিক যে ডোজ, নুন, চুন, উকুরনাশক, যে গ্যাসনাশক, তারপরে মনে করেন যে প্রোবায়োটিক প্রাকৃতিক খাদ্যের জন্য, পাশাপাশি মনে করেন যে অ্যামোনিয়ার ডোজ, এইগুলা কিন্তু করতে হবে মাছ চাষ করতে হলে। বাণিজ্যিক মাছ চাষ করতে হলে সব কিছুকে বাণিজ্যিক আওতায় আপনাকে নিয়ে আসতে হবে। যখন যেই জিনিসটা লাগবে সেইটা আপনাকে দিতে হবে। প্রতি মাসে যদি নুন চুনের ডোজটা না করা হয় তাহলে কিন্তু পুকুরের পানির এবং মাটির গুণগত মানটা কিন্তু ঠিক থাকে না। পুকুরে নুন আর চুন দিলে এরকম একটা আসলে জিওপ্লাঙ্কটন তৈরি হয় পুকুরে, যেই জিওপ্লাঙ্কটনটা মাছ যখন খায় তখন কিন্তু মাছের হাড় গঠন হয়, এবং হাড় গঠন যখন হয় মাছের, তখন কিন্তু খাবারের চাহিদা বাড়ে, এবং খাবারের চাহিদা বাড়লে তখন খাবার দিলে কিন্তু মাছ বড় হয়। এই জিনিসগুলোকে আপনাদের বুঝতে হবে, আস্তে আস্তে জানতে হবে। অনেক চাষি ভাইয়েরা আছেন অ্যামোনিয়ার ডোজ করে না, শুধু চিটাগুড় দিয়ে যান সমানে। ভাই, চিটাগুড় কি অ্যামোনিয়া সম্পূর্ণ কন্ট্রোল করে না। প্রাকৃতিক খাদ্য তৈরি করে, অ্যামোনিয়া কন্ট্রোলে সহায়তা করে, মোটামুটি কাজ হয়, তবে সম্পূর্ণরূপে অ্যামোনিয়া কন্ট্রোলে আসলে সহনশীল না চিটাগুড়। তো সেক্ষেত্রে অ্যামোনিয়ার ডোজ আপনাকে করতেই হবে। অ্যামোনিয়ার ডোজ করেন না, এই যে ধরেন টন কেটন মাছ উৎপাদন করতে হলে তো 1 টন মাছ উৎপাদন করতে হলে 2 টন খাবার লাগে, 5 টন মাছ উৎপাদন করতে হলে 10 টন খাবার লাগে। 10 টন খাবার খেয়ে কি মাছকে 10 টন পায়খানা করে না বলেন পুকুরে? এই পায়খানাগুলাকে তো কন্ট্রোল করার জন্য, এইগুলা যাতে আপনার পুকুরের পরিবেশকে নষ্ট না করে ফেলে, অ্যামোনিয়া গ্যাস তৈরি করে না ফেলে, সেই জন্য তো আপনাকে একটা ব্যবস্থা নিতে হবে নাকি? সরি। তো আপনি যদি এই ব্যবস্থাগুলো না নেন তাহলে কিন্তু মাছ চাষ কিন্তু দর্শক করা যাবে না। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, মাছের সার্বিক সুস্থতা নিশ্চয়তা করা আপনাদের কর্তব্য এবং দায়িত্ব, এবং মাছের গুণগত মান ঠিক রাখাটা আপনার একটা নৈতিক দায়িত্ব। অনেক চাষি ভাইয়েরা আছেন প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করেন, এবং পোলট্রি মুরগির বিষটা, হ্যাঁ, মুরগির নাড়ি ভুড়ি মাছকে খাওয়ান। আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন এই ধরনের মানুষের মন মানসিকতা ভালো করে দেন এবং এদেরকে যেন ভালো হওয়ার জন্য তৌফিক দান করেন। ভাই, পোলট্রি মুরগির পায়খানা খাইয়ে, মাছ নাড়ি ভুড়ি খাইয়ে, মানুষের বিষটা খাইয়ে যে সকল নেককারজনক নিকৃষ্ট চাষি ভাইরা মাছ চাষ করেন, একবার কি চিন্তা করে দেখছেন যে এই খাবারগুলা, এই মাছগুলা কে খাচ্ছে? মানুষ খাচ্ছে। আপনার বাবার মতো বাবা, মায়ের মতো মা, সন্তানের মতো সন্তান, আপনার ভাই বোনের মতো ভাই বোনেরা, আমাদের মতো মানুষেরা এই খাবার খাচ্ছে। এরকম বিষাক্ত খাবার দিয়ে মাছ উৎপাদন করে বিষাক্ত সীসা মাছের শরীরে বহন করিয়ে দিই আমরা কিছু নিকৃষ্ট চাষিরা, এবং ফলে দেখা যায় যে আমাদের দেশের ছোট ছোট শিশুদের উপরে কিন্তু এই প্রভাবটা পড়ে। দর্শক, একটা জিনিস একটু খেয়াল করে দেখেন তো, আজ থেকে 30 বছর আগে ছোট শিশুদের কিন্তু এরকম রোগ ছিল না, কিডনির রোগ ছিল না, বাল্বের রোগ ছিল না, হার্টের রোগ ছিল না।
এখন মায়ের পেট থেকেই আসলে ভেজাল খাদ্য খাওয়ার কারণে কিন্তু শিশুরা মায়ের পেট থেকে আক্রান্ত হয়ে পৃথিবীতে আসতেছে। একবার একটু ভেবে দেখেন আপনারা বিষয়টা। তো ভাই আমি একটা জিনিস মনে করি, দুনিয়াটা খুব অল্প সময়ের, আসছি আবার চলে যাব, যেতেই হবে, আসলে থাকার কোনো উপায় নাই। হ্যাঁ, সবাই হয়তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে পারি না, কিন্তু তারপরে এর ভিতর দিয়ে যতটুকু ভালো থাকা যায় এইটাই কিন্তু আসলে করা উচিত। তো সবার কাছে আমার অনুরোধ থাকবে ভাই, ভালো মাছ উৎপাদন করেন, মাছের গুণগত মানটাকে ঠিক রাখেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে এরকম মন মানসিকতা দেখ, আপনারাও এরকম কাজে অংশগ্রহণ করেন। এই যে ধরেন আমার এই পুকুর থেকে 5 কেজি সাইজের একটা কাতলা মাছ বাজার থেকে একটা মানুষ যখন কিনবে, প্রায় 2000 থেকে 2500 টাকা দিয়ে মাছটাকে তাকে বাজার থেকে ক্রয় করতে হবে। এখন 2500 টাকা দিয়ে একটা মাছ ক্রয় করে তো একজন মানুষ একদিনেই খেয়ে ফেলে না, 2-3 দিন নিশ্চয়ই খায়। এখন এই মাছটা যদি স্বাদ হয়, সে খেয়ে খুব তৃপ্তি পাবে এবং সে বলবে যে মাছটা খুব স্বাদ, খেয়ে খুব আনন্দ পাইছি। যদি মনে মনেও বলে, এইটা কিন্তু আসলে ইনডাইরেক্টলি একটা দোয়া হয়ে যায় একজন চাষির জন্য। এবং মাছটা যদি বিশ্রী রকমের গন্ধ হয়, অস্বাদযুক্ত হয়, তাহলে যেটা হয় যে মনে মনে কষ্ট পাই, কষ্টটা কিন্তু ইনডাইরেক্টলি ভাই একটা অভিশাপ, এবং অভিশাপ নিয়ে কিন্তু বেশি দূর এগিয়ে যাওয়া যায় না। এই বিষয়গুলোতে মাথায় রেখে মাছ চাষ করতে হবে। তো দর্শক, মাছ চাষের সফলতার জন্য আমি মনে করি ভালো পুকুর নির্বাচন, ভালো পোনা নির্বাচন, ভালো খাদ্য নির্বাচন, পুকুর খুব সুন্দরভাবে প্রস্তুতকরণ এবং প্রতি মাসে যে মাসিক ডোজগুলো, এই ডোজগুলোকে আপনাদের সম্পন্ন করতে হবে। এবং প্রতি মাসে, সপ্তাহে না হোক অন্তত মাসে একবার কিন্তু মৎস্য অধিদপ্তরে আলাপ আলোচনা করুন। এবং অবশ্যই যারা এক্সপার্ট মাছ চাষের সম্পর্কে, যাদের অভিজ্ঞতা বেশি, তাদের সাথ থেকে অভিজ্ঞতা গ্রহণ করুন। সপ্তাহে ন্যূনতম একবার হররা টানুন। আমরা প্রতি 3 দিন পর পর আমাদের পুকুরগুলোতে হররা টানি। আমরা প্রচুর খাদ্য দেই বিধায় আসলে আমাদের মাছের পায়খানাটাও বেশি হয়, এই জন্য আমরা প্রতি 3 দিন পর পর হররা টানি। দর্শক, মাছের যেই জিনিসটা লাগবে সেই জিনিসটা দিতে হবে, তাহলেই কেবলমাত্র মাছ চাষে সফলতা পাওয়া সম্ভব। এবং প্রাণী সম্পদ নিয়ে কাজ হচ্ছে এরকম একটা বিষয়, যদি খুব ভালো মন মানসিকতা না থাকে তাহলে আসলে কখনোই ওইভাবে সফলতা পাওয়া যায় না। মন মানসিকতা যাদের খারাপ, তাদের মাছ চাষ করে তারা সাময়িক সময়ের জন্য সফল হইলেও আবার তারা ব্যর্থ হতেও তাদের খুব একটা সময় লাগে না। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, আপাতত যে বিষয়গুলো আমি বললাম, এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা মাছ চাষ করেন এবং মাছের যেন বন্যা মুক্ত জায়গায় চাষ করতে পারেন এবং মাছের চুরিটা যেন না হয়। যারা চাষ করতেছেন এইগুলা একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা মাছ চাষ করেন, দেখেন যে মোটামুটি ভালোই আপনাদের প্রফিট হবে। এবং মাছের তো নানান ধরনের চাষ আছে, বড় চাষ, ছোট চাষ, মাঝারি চাষ। উৎপাদন ব্যয়ের সাথে মাছের বাজারের যে বিক্রির যে একটা ব্যালেন্স, এইটা চিন্তা করবেন যে আপনি 100 টাকা খরচ করে উৎপাদন করে যদি 150 টাকা বিক্রি না করতে পারেন, তাহলে কিন্তু আপনার লস হবে। আপনাকে 300 টাকা কেজি উৎপাদন করলে 500 টাকা বিক্রি করতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে মাছ চাষ করতে হবে। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, মাছের উৎপাদনের ক্ষেত্রে মাছ চাষের সফলতা পাওয়ার জন্য যদি আমরা বিশদ আলোচনা করি, কয়েক ঘন্টা সময় লেগে যাবে। তো আজকের ভিডিওতে সংক্ষিপ্ত যে আলোচনাগুলো করলাম, এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা মাছ চাষ করেন। ইনশাআল্লাহ স্লিপ খাবেন না কেউ। হয়তো খুব ভালো রেজাল্ট আসবে, নয়তো মাঝামাঝি আসবে, কিন্তু রেজাল্ট খারাপ আসবে না ইনশাআল্লাহ। মন মানসিকতা ভালো রেখে মাছ চাষ করুন। ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন, সবাই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবং ফেসবুক থেকে যারা দেখছেন, আমাদের ফেসবুক পেজটাকে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, আমার সকল চাষি ভাইদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।